সভাপতি সাহেব এবং উপস্থিত বন্ধু এবং মুরব্বীগণ, বক্তৃতা সংক্ষিপ্ত হওয়াই বাঞ্ছনীয় এবং ইংরেজিতেও বলে ব্রেভিটি ইজ দ্য এসেন্স অফ উইট। বুদ্ধি দীপ্তির সারমর্ম হচ্ছে সংক্ষেপে বলা, সেটা আমরা পারি না, এই জন্য আমরা অনেক বেশি কথা বলি। তা আমি জনাব কামরুল হাসান বাদলকে ধন্যবাদ জানাচ্ছি, তার প্রবন্ধটা সংক্ষিপ্ত। এইটা একটা আমি বলি দুর্লভ গুণ। অল্প কথার মধ্যে মানে 20 মিনিটের মতো সময়ের মধ্যে একটা প্রবন্ধের মধ্যে সমস্ত কথা বলা সম্ভব নয়, সেই ঝুঁকি উনি জেনে শুনে নিয়েছেন। ফলে তিনি একটু সমালোচিত হবেন যে এটা বলেননি ওটা বলেননি। আমি কি বলিনি সেই তালিকা মহাসাগরের সমান, কিন্তু আমি কি বলবো সেটা সামান্য হয়। তা আলোচনা উনি যা বলেছেন আমি তার মধ্যে সীমিত রাখবো, কি বলেননি সেই তালিকা দীর্ঘ করবো না। আমাদের সামনে বড় প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের মানুষ কি সাম্প্রদায়িক? এটা প্রাণ খুলে জিজ্ঞেস করা উচিত আমাদের। আমি মনে করি আমাদের আলোচনার মধ্যে কিছু কিছু প্রশ্ন অনুচ্চারিত থেকে যায়। যেমন পাকিস্তান একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, এই কথাটা উনি বলেছেন, অনেকেই এটা বিশ্বাস করেন। কিন্তু পাকিস্তান আন্দোলন যখন হয়েছিল তখন বেশিরভাগ মানুষের সমর্থন করেছিল কিনা, এটাই সেটা তথ্যের প্রশ্ন। পূর্ব বাংলায় যেখানে হয়েছে বেশিরভাগ মানুষ যদি সমর্থন করে থাকে তাহলে তারা কেন করেছিল, এই প্রশ্নটা করতে হয়। এটা কিন্তু সাম্প্রদায়িক বলে রায় দিলে হবে না। কেন তারা যদি সাম্প্রদায়িক হয়, ধরেন সাম্প্রদায়িক মানে আমাদের চোখে ভালো নয়, খারাপ, আমি তো বুঝছি সম্প্রদায়ের অর্থই, আর অসাম্প্রদায়িক মানে ভালো, তাহলে বেশিরভাগ মানুষ একত্রিত হয়ে একটা খারাপ কাজ করতে গেল কেন? তখন দেখা যাবে তাহলে মানুষকে স্বভাবতই খারাপ কাজ করতে চায়, মানুষকে স্বভাবতই বলে তাল গাছটি আমার। আমরা বলে ন্যায় বিচার মানি বটে, সালিশ মানি বটে, কিন্তু তাল গাছটি আমার। ব্যাপারটা কি তাই ছিল? তাহলে আমাদের আরো একটু পিছনে যেতে হয়। পাকিস্তানটা হয়েছিল কোথা থেকে? ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে। এবং ব্রিটিশ শাসনের বাইরে যে সমস্ত দেশীয় রাজন্যবর্গ শাসিত করদ রাজ্য বলে, সেগুলিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল তারা হয় পাকিস্তানে যাবে, না হয় বাংলা কি বলে এটা ভারতে যোগ দেবে। কামরুল হাসান সঠিকই বলেছেন, পাঞ্জাব এবং বাংলাদেশ এই বিভক্তির সবচেয়ে বড় সাক্ষাৎ শিকার, প্রত্যক্ষ শিকার। কিন্তু আরেকটা কথা আমরা বলতে পারতেন, আরো বড় শিকার হচ্ছে কাশ্মীর। কাশ্মীরও বিভক্ত হয়েছে, কিন্তু কাশ্মীর জানে না সে কোথায়। কিছু অংশ ভারতে আছে, কিছু অংশ আজাদ কাশ্মীর বলেই পাকিস্তানে আছে। অর্থাৎ বাংলা, পাঞ্জাব এবং কাশ্মীর বললে আরো একটু পূর্ণ হয়। এরকম সবাই প্রভাবিত হয়েছে। কিন্তু এই দেশভাগের রাজনীতিটা বাদ দিয়ে 1971-এর আলোচনা আমরা সাধারণত করি, সেটা কঠিন হয়ে পড়ে। আরেকটা কথা বলতে হবে, বাংলাদেশের মানুষ 1971 সনে সবাই বাংলাদেশ চেয়েছিল, মুষ্টিমেয় মানুষ ছাড়া। যদি আপনি নির্বাচনকেও বলেন, বাংলাদেশের মানুষ 1970 সনে অনেক দিন পরে যৌথ নির্বাচনে ভোট দিয়েছিল। 1954 সনের নির্বাচন আপনারা জানেন, যৌথ নির্বাচন ছিল না। হিন্দু হিন্দুকে ভোট দিত, মুসলমান মুসলমানকে ভোট দিত, আসনগুলো ছিল সেভাবে বণ্টিত। এটা ইংরেজরা চালু করেছিলেন 1919 সন থেকে। 1919 সনের ভারত শাসন আইন, 1935 সনের ভারত শাসন আইন এবং 1947 সনের ভারতের স্বাধীনতা আইন, এগুলি কোনোটাই যেটাকে বলে পৃথক নির্বাচন ব্যবস্থা সেটাকে নাকচ করে নাই। এটা তারা চালু করেছিল এবং সেটা মুসলমানরাও দাবি করেছিল। ধরুন ফজলুল হক, শেরে বাংলার কথা বলছি, তিনি 1950-এর দশকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখন আমরা যৌথ নির্বাচন চাই, তাতে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রার্থী দাঁড়াবে, হিন্দু মুসলিম নির্বিশেষে ভোট দেবে, বিশেষ হবে না। কিন্তু তাকে বলছে, তখন তাকে জিজ্ঞেস করা হলো, সাংবাদিকরা যেরকম বেতমিজ প্রশ্ন জিজ্ঞেস করে, আপনি তো 1935 সনে যৌথ নির্বাচন চাননি কেন? বলে তখন ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা। অর্থাৎ আমরা সেই যুগেরটা সেই যুগে করেছি, এই যুগেরটা এই যুগে করবো। এখন পাকিস্তানের বিরুদ্ধে মানে পাঞ্জাবিদের আধিপত্যের বিরুদ্ধে লড়তে হলে বাঙালিদের এক হওয়া দরকার। এই এক হওয়ার জন্য যৌথ নির্বাচন প্রথায় আমাদের জন্য ভালো। তবু 1954 সনের নির্বাচন যৌথ হয়নি। আমরা যেন অনেক আন্দোলনের পর, এই যে 60-এর দশকের ছাত্র আন্দোলনের কথা আসলো, তার একটা প্রত্যক্ষ ফল হচ্ছে 1970-এর নির্বাচন হয়েছিল যৌথভাবে। এখনো বাংলাদেশের সংবিধান খুলে দেখেন, আমার বন্ধুদের বলবো, নির্বাচন কমিশন সংক্রান্ত যে বিধানটা আছে, আমাদের সংবিধানটা ভাগ আছে 11টা, আমাদের 7 নম্বর ভাগে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা আছে। সেখানে দেখবেন 121 নম্বর ধারায় আছে, নির্বাচন কমিশন যে নির্বাচনের তালিকা তৈরি করবেন, যেটাকে আমরা বলি ইলেকটোরাল রোল, ভোটার তালিকা, সেখানে পৃথক কোনো লিস্ট করা যাবে না। কি কি পৃথক করা যাবে না? প্রথমে আছে ধর্ম বিশেষ কোনো তালিকা করা যাবে না, এই তালিকা হিন্দুর, এই তালিকা মুসলিমের করা যাবে না, যে ব্রিটিশ আমল করেছিল। তার সাথে আরো 3টা যোগ করা হয়েছে। সেটা কি? ধর্মের পরে আসছে, এটাকে বলে জাতি। ইংরেজিতে লিখছে রেস, বাংলা লিখছে জাতি। দেখেন জাতি শব্দের অনুবাদে আমাদের অনেক সমস্যা হয়। আমরা মুসলমান জাতি, হিন্দু জাতি ব্রিটিশ আমলে শুনেছি, আবার নারী জাতি পুরুষ জাতিও বলি।
জাতি শব্দ না অনেক, আমরা পিঁপড়া জাতি, মাকড় জাতি বলতে পারি। তারপরে তৃতীয় কি করা যাবে না বলছে, হিন্দুদের মধ্যে আছে এটা বর্ণ। ভারতে এটা বড় সমস্যা ছিল, বর্ণ ভিত্তিক তালিকা করা যাবে না। এই যে আমরা শিডিউল কাস্ট বলি, মানে এটা কি? শিডিউল মানে হচ্ছে আমরা বলি দলিল পত্রের শেষে যেটা থাকে তফসিল। আপনার চৌহদ্দি যখন লিখি জমির উত্তরে অমুকের জমি, দক্ষিণে অমুকের জমি, এটাকে আমরা তফসিল বলি। ভোটার তালিকার শেষে একটা আলাদা তালিকা হবে, আদমশুমারির শেষে একটা আলাদা তালিকা থাকবে, ওইখানে এদের নাম লেখা হবে। আগে ইংরেজিতে বলতো আউটকাস্ট, যারা জাতিচ্যুত, ম্লেচ্ছ বা অচ্যুত, যাদের ছোঁয়া যায় না, আনটাচেবল বলতো। সেইটাকে নতুন নামকরণ করা হয় ব্রিটিশ আমলে। আদমশুমারির শেষে 1872 সনে প্রথম আদমশুমারির ফলাফল প্রকাশিত হয়। তালিকা করার সময় মুসলমান তালিকা করলে হিন্দুদের মধ্যে বহু কাস্ট করা হলো, যারা কাস্ট হিন্দু। বঙ্গদেশে 3টা বড় কাস্ট, ব্রাহ্মণ, বৌদ্ধ, কায়স্থ। তারপরে যারা আছে তাদের আরো আছে, বাংলাদেশে 36 জাতপাত আছে, সেই লম্বা কাহিনী না বলার। তালিকার বাইরে যাদের রাখা হবে তাদের নাম হলো শিডিউল কাস্ট। শিডিউল কথাটা ব্রিটিশরা বলে, আমেরিকানরা বলে স্কেডিউল। এইটার মানে হচ্ছে পরীক্ষার রুটিন কম, স্কেডিউল বলি আমেরিকায়। তো সেইভাবে শিডিউল কাস্ট মানে হচ্ছে আউটকাস্ট। আউট কথাটা কাইটা শিডিউল লিখে দিয়েছে, মানে যারা বর্ণচ্যুত, সমাজচ্যুত। এইভাবে হিন্দুদের মধ্যে বর্ণ হিন্দু ছিল শতকরা 10 জন, অবর্ণ হিন্দু ছিল শতকরা 30-35 জন, এই মিলে 45 জন। নিখিল বঙ্গের কথা বলছি। যা হোক, এইভাবে দেশভাগ পর্যন্ত কিন্তু এভাবে ভোট আলাদা আলাদা হতো। মনে রাখা দরকার, পাকিস্তান আন্দোলন সমর্থন শুধুমাত্র মুসলমানরা করে নাই, এই কাস্ট হিন্দুরাও করেছিল। শিডিউল কাস্টদের নেতা ছিলেন যোগেন মন্ডল বরিশালে, তাকে নিয়ে দেবেশ রায় বিরাট উপন্যাস লিখেছে, আপনারা দেখতে পারেন, বরিশালের যোগেন মন্ডল। উনি মুসলিম লীগের মন্ত্রী হয়েছিলেন 1950 সন পর্যন্ত, পরে উনি তলে যান। আমি এই জন্য বলছি কি, পাকিস্তান আন্দোলনের মধ্যে একটা জটিলতা আছে, সেটা আমাদের উপযুক্ত মন দিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে কি, একটা জিনিস থেকে সরা যাবে না, সেটা হচ্ছে ন্যায়। ন্যায় মানে কি? বলে আমি দেখতে আমার বাবার ন্যায়। যখন আমি বলি বাংলা ভাষা সবাই ন্যায় শব্দটা বুঝি আমরা, আমি দেখতে আমার বাবার মতন। ন্যায় শব্দটার আদি অর্থ হচ্ছে মতন, ওই রকম হওয়া। আপনি যেরকম আচরণ পাবেন আমাকেও সে আচরণের অধিকারী করতে হবে। প্ল্যাটো খুব সুন্দর করে বলেছিলেন, খুব সহজ করে বলে, জাস্টিস ইজ এ স্কোয়ার। আমি ইংরেজিতে এইভাবে পড়েছি। অর্থাৎ ন্যায় হচ্ছে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? আমরা স্কুলে যারা 2 ক্লাস পড়েছি তারাও বুঝে ফেলেছি। বর্গক্ষেত্র মানে তার 4 বাহু সমান, 4 কোণ সমান, তাহলে বর্গক্ষেত্র হয়। অর্থাৎ সকলেই সমাজ, যদি নানা শ্রেণী, সমাজ যে শ্রেণীতে বিভক্ত, এটা প্ল্যাটো সাহেবও জানতেন, আজকে তৈরি হয় নাই। এই জন্য বলছে সমাজে যাকে তার ভূমিকা অভিনয় করতে দিতে হবে এবং যাকে তার প্রাপ্য দিতে হবে। আমরা অবশ্য মনে করি যে হাতের 5 আঙুল তো সমান হয় না, সমান হয় না বটে, কিন্তু কাজ করার সময় বলে ভাত খাওয়ার সময় সবাই সমান হয়ে ধরতে হয়। এগুলো পপুলার উদাহরণ। প্ল্যাটো এই জন্য বললেন, সমাজে যে যার ভূমিকা না করে তাহলে হবে না। শাসক শ্রেণী কি করবে, উৎপাদক শ্রেণী কি করবে, সৈনিকেরা কি করবে, উৎপাদন যারা করে কৃষক এবং কারিগর তারা কি করবে, এইভাবে তিনি 4 ভাগ করেছিলেন। এমনকি সেই ন্যায় থেকে যখনই আমরা সরে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা আর যাই করি না কেন, রাষ্ট্র করি না। আমি আর একটা উদাহরণ দিই। মুঘল সাম্রাজ্যের শেষের দিকে যখন মারাঠারা মুঘলদের উপর হামলা শুরু করলো, মুঘল শক্তি অনেক দুর্বল হয়ে গেল। মারাঠারা বড় হতে শুরু করলো। 5টা মারাঠা রাজ্য মিলে মারাঠা কনফেডারেসি গঠন করলো, যেটা এখন ভারতের প্রায় মধ্যভাগ। সেই গুজরাট থেকে শুরু করে বাংলার সীমান্ত উড়িষ্যা পর্যন্ত। আমরা যে বর্গীদের হামলার কথা করি, এই বর্গী হচ্ছে ওই সেই বর্গী মারাঠারা। আমরা যেটাকে বাংলায় বলি মহারাষ্ট্র, সেটাকে প্রাকৃত ভাষায় মহারাষ্ট্র থেকে আমরা মারাঠা বলেছি, মহারাষ্ট্র লোক আর কি। এরা বাংলাদেশে এসে খাজনা দাবি করত। তারা বলছে মুঘলদের পক্ষ হয়ে তারা প্রথমে আসতো বলতো, কিন্তু আসলে তারা মুঘলদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। কিন্তু তাদের দুর্বলতা হলো কোথায়? তারা মুঘলদের মেরে কেটে দুর্বল করেছে। মুঘলের গভর্নর ছিল আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, এরা, এদেরকেও তারা দুর্বল করেছে। কিন্তু নিজেরা এত শক্তিশালী হয়ে উঠতে পারে না যে তারা মুঘলের জায়গায় গিয়ে সারা ভারত শাসন করবে। ফলে দাঁড়ালো কি, তারা কতগুলো জায়গায় ডাকাতি করা শুরু করলো টাকার জন্য। আমি খুব সংক্ষেপে বলছি, তারা মুঘলদের বিদ্রোহী ছিল যে পিন্ডারি সৈন্যরা। নজরুল ইসলামের কবিতা আপনারা পিন্ডারি পাবেন, সাতিল আরব কবিতার মধ্যে আছে পিন্ডারির খুন পিন্ডারির। সেই পিন্ডারিরা ছিল ডাকাতের মতো, তো তাদেরকে মারাঠারা আশ্রয় দিল। ফল দাঁড়ালো কি, মারাঠারা যে জিনিসটা গড়ে তুললো সেটা হলো ডাকাত বাহিনীর মতো। গেরিলা যুদ্ধ করতে মারাঠারা খুব শক্তিশালী ছিল। তারা ঘোড়া চাপে আসতো, এই জন্য তাদের নাম বর্গী হয়েছে। খেয়াল করেন, বর্গী মানে স্কোয়ার ফরমেশন। সৈন্যবাহিনীর ফরমেশন আপনাদের যুদ্ধের একটা কৌশল হচ্ছে, যেমন রোমান আর্মি কত সৈন্যরা কলামে অগ্রসর হয়, অর্থাৎ 10 জন দাঁড়ালাম, পিছনে 100 জন থাকবে। এটা দেখতে খামের মতো লাগবে, এটা থাম্মের মতো লাগবে, এটাকে বলে কলাম। এখন আরবিতে কলাম ফরমেশন বলে। কিন্তু বর্গীরা মুভ করতেন গেরিলা যুদ্ধের কায়দায়, ধরেন 25 জন, এদিকে 5 এদিকে 5, তাদের পিছন দিকটা আক্রমণ করা যাবে না।
অশ্বারোহী বাহিনী আসতো, এই জন্য তাদেরকে বর্গী বলা হয়েছে ইতিহাসে। সেই বাহিনীর লোকেরা কিন্তু ডাকাতিতে উৎকৃষ্ট ছিল, কিন্তু যখন রাষ্ট্র শাসন করতে আসছে তাদের কথা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস বইতে দেখেন শিবাজির অনেক প্রতিভা ছিল, কিন্তু তিনি দুটা জিনিসে সমাধান করতে পারেননি। একটা হচ্ছে কি, এই যে কাস্ট সমস্যা, উনি অর্থাৎ উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর এই সমস্যাটা সমাধান করতে পারেন নাই। 2 নম্বর, উনি যে সমস্যাটা তৈরি করেছেন সেটা কি, রাষ্ট্রকে শাসন করেছেন একটা ডাকাত বাহিনীর মতো। কেন? অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমার দলের লোকদের জন্য আমি লুটপাট করব, দিয়ে দেব, এইটা যত পার্টি এবং রাষ্ট্র যে এক জিনিস নয়, এটা শিবাজি বুঝতে পারেননি। অন্যান্যদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন। আপনারা যদি ইন বিটুইন দ্য লাইন্স বলে একটা পড়া আছে, এটা রবীন্দ্রনাথের লেখা, যে আপনি 2 লাইনের মাঝখানে অনুচ্চারিত কথাটা পাঠ করেন, এই অর্থটা পাবেন বলে আমার বিশ্বাস। যে মারাঠারা মোগল থেকে পরাজিত করেছে বহুলাংশে, কিন্তু তারা ইংরেজদের হাতে নিজেরাও পরাজিত হয়েছে। এর কারণ যে তারা রাষ্ট্র গড়ে তুলতে পারেনি। আমি এই জন্য বলছি বাংলাদেশ তৈরি হয়েছে মাত্র 42-43 বছর। বাংলাদেশ আগামী 200 বছর কোথায় যাবে এখন আমরা কেউ জানি না। গত বছর যখন 5ই ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র তরুণেরা একটা হই হই একটা আওয়াজ দিয়ে শাহবাগে একত্রিত হয়ে বসেন, তখন আমরা জানতাম না এরা কোথায় যাবে, কি হবে। কিন্তু এখন আপনারা জানেন গত 1 বছরের ঘটনার সারমর্ম আমার পুনরাবৃত্তি করার দরকার নেই। অনেক ঘটনা ঘটেছে, এক যুগে যত ঘটনা ঘটে না, গত 1 বছরে তার চেয়ে বেশি ঘটনা ঘটেছে, বেশি। এবং তা আমাদের অনেকগুলো পুরনো অনুচ্চারিত প্রশ্নকে পুনরায় উচ্চারণ করার জন্য বাধ্য করছে, সাহসে করছে না শুধু, এটা আমাদের কর্তব্য বলে দাঁড় করেছে। সেই জন্য আমি বলছি বাংলাদেশ 42 বছর ধরে টিকে আছে। আপনারা জানেন পাকিস্তান 23 বছরের 2 টুকরা হয়েছে। বাকি পাকিস্তান যেটা আছে সেটা আরো কয় টুকরার অপেক্ষা আছে একমাত্র আল্লাহ মালুম। আমি সে বিষয়ে কিছু ভবিষ্যৎবাণী করতে পারবো না, আমার কাজ ভবিষ্যৎ বক্তার কাজ নয়। কিন্তু লক্ষণ দেখে মনে হয় পাকিস্তান এখনো একটা রাষ্ট্র বটে, কিন্তু একটা জাতি হয়ে ওঠেনি। জাতি আর রাষ্ট্র এক জিনিস নয়। আমি দুটো কথা বললাম, দল এবং রাষ্ট্র যেমন এক নয়, জাতি আর রাষ্ট্র এক জিনিস নয়। ধরুন বাংলাদেশে আমরা বলছি বাঙালি জাতির রাষ্ট্র, কিন্তু এখানে বাঙালি জাতির বাইরেও তো কিছু লোক আছে, তারা কি রাষ্ট্রের বাইরে? তাহলে আপনি এই জাতিরই রাষ্ট্র বলা, ধর্মীয় রাষ্ট্র বলাটা কথা যেমন সাম্প্রদায়িক, জাতীয় রাষ্ট্রের কথা বলা সাম্প্রদায়িক কিনা আমি আপনাদের দরবারে প্রশ্ন আকারে সেটা উপস্থাপন করব। রাষ্ট্রকে যদি প্রকৃতকে অসাম্প্রদায়িক হতে হয়, তাকে কিন্তু জাতি নিরপেক্ষ হতে হবে। আপনি বলে তাহলে এটা বাঙালি জাতির রাষ্ট্র বলছি কেন? এই যুক্তিতে ওরা বলছে এটা মুসলমান সম্প্রদায়ের রাষ্ট্র। দুইটা যুক্তির কিন্তু যৌক্তিক ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার একই রকম। আপনি শুধু আমি লিখি যখন ভেরিয়েবল লিখি আমি এক্স বা ওয়াই, সেখানে কি ভ্যালু দেবেন সেটা আপনি পরে না দেবেন, গঠন কিন্তু একই রকম। এইটা যদি আমাদের উপর দিতে আসে তাহলে ভালো হবে। তারপরে আমি বলি, তারপরে আমাদের একটা ইতিহাস আছে, আমি কথাটা আসমান থেকে নাজিল করতে পারি না, আমাদের ইতিহাস থেকে কিছু কথা উত্থাপিত হয়েছে। সেটা কি, আমাদের জনগণকে সাম্প্রদায়িক? আমি বলছি এই লোকেরাই 47 সনে বেশিরভাগ লোক মনে করছে কি ন্যায় বিচার পেতে হলে তারা মনে করছে পাকিস্তান পেতে হবে। আমি একটা লোকের উদাহরণ দিই, আমাদের চট্টগ্রামের লোক হাবিবুল্লাহ বাহার, জন্ম ফেনীতে গুতুমা গ্রামে, কিন্তু বড় হয়েছেন এখানে চট্টগ্রামে, যেটা এখানে খান বাহাদুর আজিজ লেন বলে, সেটা তার নানার নাম। শামসুন নাহার মাহমুদ এবং হাবিবুল্লাহ বাহার, এদের নামে নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন, বলেছিলেন তোমাদের কে ভালো, বাহার আনে গুলশানে গুল, নাহার আনে আলো। নাহার মানে দিন, আর বাহার মানে বসন্ত। বসন্তে ফুল ফুটবে আর দিনের বেলা হলে আলো হবে। তোমাদের কে ভালো? নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, এটা কোথায় লেখা হয়েছিল এই নিয়ে বিতর্ক আছে। কমরেড মুজাফর আহমদ মনে করেন এটা সন্দীপে তার বাড়িতে বসে লিখেছেন, আর আমি দেখেছি বাহারের বাড়িতে চট্টগ্রামে এই যে খান বাহাদুর আজিজের লেনের বাড়িতে, কিন্তু না কি কুন্ডু বলতো তখন সেই জায়গাটা, হ্যাঁ তামাকু কুন্ডু বলতো সেই জায়গায়। আমি ইদানিং তার লেখা পড়ছি, ইনি 1941 সনে হাবিবুল্লাহ বাহার, যিনি চট্টগ্রাম কলেজের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন, চট্টগ্রাম কলেজ ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। আমিও সামান্য গৌরব বোধ করি, এই কলেজের ছাত্র আমিও ছিলাম। আমরা দেখি যে হাবিবুল্লাহ বাহারের মতো লোক বলা হচ্ছে, যিনি সাম্প্রদায়িক দাঙ্গা 1964 সনে ঢাকায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, উনি তার কিছু পরে মারা গেছেন, তার সম্পর্কে প্রভাংশু কুমার লাহিড়ী এবং অন্যান্য সাক্ষ্য দিচ্ছেন, রক্ষা করার জন্য উনিও রাত জেগে পাহারা দিয়েছেন। কিন্তু সেই লোককেও যদি আপনি সাম্প্রদায়িক বলেন তাহলে বোধহয় জিনিসটা ঠিক হবে না। অথচ উনি 1941 সনে পাকিস্তান নামে একটা বই লিখেছিলেন। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক যিনি মারা গেছেন, 1941 সনে উনি পাকিস্তান নামে একটা পত্রিকা বের করতেন। আমি এই জন্যই বলছি আমরা একটা বাক্যে গোটা একটা ইতিহাসের সারমর্ম করতে পারি না। অর্থাৎ ন্যায় বিচারের বাসনা থেকে যারা পাকিস্তান করেছিল, আব্দুর রাজ্জাককে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিলেন, আপনি আবার বাংলাদেশের লোকে বলে গুজব আছে যে তিনি 6 দফার প্রকৃত লেখক, যেটা তিনি অন্য কারো কাছে বিক্রয় করতে না পারে শেখ সাহেবের কাছে বিক্রয় করেছেন। আমি বিক্রয় কথাটা ইংরেজি অর্থেই বললাম।
হ্যাঁ, সেল করতে পারেন নাই। তো সেটা যখন শেখ সাহেব গ্রহণ করলেন, শেখ সাহেব নেতা হলেন দেশের, কারণ মানুষ সেটা চাইছিল। তাহলে সেই আব্দুলকে জিজ্ঞেস করা হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনি একই সাথে পাকিস্তানের সমর্থক হলেন, আবার বাংলাদেশ সমর্থক হলেন, কি কারণে? উনি উত্তর দিয়েছিলেন একই কারণে, আমি ন্যায় বিচার চেয়েছিলাম। যখন 1950-এর মধ্যে উনি বুঝতে পেরেছেন পাকিস্তানে ন্যায় বিচার পাওয়া যাবে না, তখন উনি বললেন আমরা ওদের সাথে থাকতে পারবো না। সেটা উনি তখনই বলেছেন, সে সাক্ষ্য আছে। যাই হোক, আমি এই জন্য বলছি যে আমাদের একটা জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে। ন্যায়টা কি? ন্যায়েরও দুটা কথা আছে। ন্যায় মানে জায়গা জমিনের ন্যায় নয়, আমরা যে ভাগাভাগি করি, আপনি যা পাবেন আমি তা পাবো, সেটা এক ধরনের ন্যায়। কিন্তু আমি এখানে বলছি আমাদের দুজনেই যদি জাহাজে চড়ি, এই জাহাজটা যেন না ডোবে, সেটাও একটা ন্যায়। আমরা শুধু মারামারি করতে গিয়ে যদি জাহাজটা কাত হয়ে যায়, সেটা সে ন্যায় হবে না। কাজে এই দুই কথা মনে রাখতে হবে। আমাদের দেশের সংবিধানে যে কথাগুলো আছে, আমি উদাহরণ দিলাম 121 ধারার, বলা হয়েছে ধর্ম, বর্ণ, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে আলাদা তালিকা করা যাবে না। নির্বিশেষে করতে হবে, বিশেষে করা যাবে না। আমরা এই চারটাকে আমি মনে করি ধর্মনিরপেক্ষতার আসল গ্যারান্টি। সংবিধানের শুরুতে যাই বলা হোক না কেন, যতদিন পর্যন্ত পৃথক নির্বাচন ব্যবস্থা আবার চালু না হয়, ততদিন কিন্তু সাম্প্রদায়িকতা হবে না। কিন্তু তাই বলে কি বাস্তবে সাম্প্রদায়িকতা হচ্ছে না? আমি বলছি কাগজের জিনিস এক জিনিস, বাস্তবের এক জিনিস। সেই জন্য আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক কিনা সে বিষয়ে উদাহরণের জন্য আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আপনারা জানেন এখানে চট্টগ্রামেই নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল মুহুরীকে নিয়ে হত্যা করা হয়েছিল। এবং যারা চট্টগ্রামের লোক তারা আমার চেয়ে ভালো জানেন, এটা এরকম একটা ঘটনা তার কিছুদিন আগে ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ায় 1989 সনে। ওই ঘটনার 2001-এর আরো 12 বছর আগে। সেই ঘটনার কাহিনী আপনাদের অনেকের মনে নাও থাকতে পারে, যাদের বয়স কম, যারা 1991 পরে জন্মেছেন তারা জানেন না হয়তো। সেই কাহিনীর সময় তখন আহমদ সফার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের চট্টগ্রামের গৌরব, আমার শিক্ষক। তার একটা পত্রিকা ছিল, পত্রিকার নাম হচ্ছে উত্তরণ, সাপ্তাহিক পত্রিকা। সেটাতে তিনি একটা সম্পাদকীয় লিখেছিলেন ব্রাহ্মণবাড়িয়া সেই ঘটনা নিয়ে। আমি সেটা কিছু অংশ বলি। ব্রাহ্মণবাড়িয়া সেই ভদ্রলোকের নাম ছিল শশাঙ্ক দেবনাথ এবং তার বউয়ের নাম ছিল বিরজাবালা দেবনাথ। তাদেরকে 1 বছরের ব্যবধানে 2 বার হত্যা করা হয়। শশাঙ্ক বাবুকে হত্যা করা হয় ত্রিপুরার জঙ্গলে নিয়ে গিয়ে, তাকে কেটে টুকরো টুকরা করা হয়। তারপরে 1 বছর পরে তার বাড়ির 6 জনকে তার স্ত্রী শুদ্ধ কেটে একটা ড্রামের মধ্যে, চুনওয়ালা ড্রামের মধ্যে রেখে দেওয়া হয়। এইটাকে আমরা যে এখন এইটা হচ্ছে সম্পত্তি গ্রাসের জন্য করা হয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি। এতদিন পরে বলছি তখন তৎক্ষণাৎ লেখার এখন বলা এক জিনিস নয়। সেপ্টেম্বর মাসের 24 থেকে 30 তারিখে যে সপ্তাহ, সেই সপ্তাহে আহমদ সফা উত্তরণ পত্রিকা সম্পাদকীয়তে লিখেছিলেন। সম্পাদকীয়তার নাম থাকে না, উনি যেহেতু প্রধান সম্পাদক, আমি ধরে নিচ্ছি ওনার লেখা। সেটাতে আমি একটু করে পড়ি, আপনারা দয়া করে একটু শুনুন অল্প। উনি লিখছেন এইভাবে, আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক কিনা তার উত্তরে আমি এটা পড়ছি। প্রথমে মনে হবে সাম্প্রদায়িকতা কি এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা কি করতে পারি, তার উত্তর এই সম্পাদকের মধ্যে আছে কিনা বিচার করে দেখুন। অবশেষে সংবাদ পাওয়া গেল, ব্রাহ্মণবাড়িয়ার যে অখ্যাত নিদারাবাদ গ্রামে শশাঙ্ক দেবনাথ এবং বিরজাবালা দেবনাথের ভিত্তিতে এই পরিবারটির 7 জন মানুষের নৃশংস হত্যার স্মৃতিকে জাগরুক রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে ইউনিয়নের মানুষ। এই খবরটা আসলো যে গ্রামের মানুষ তাদেরকে স্মরণ করে একটা স্মৃতিস্তম্ভ রাখবে, স্মৃতির মিনার। গ্রামবাসী শশাঙ্ক দেবনাথ কিংবা তার স্ত্রীপুত্রের জীবন ধারণের নিশ্চয়তা দিতে পারেনি। সম্পত্তি লোভী মানুষ 2 বছর আগে শশাঙ্ক দেবনাথকে আগরতলার জঙ্গলে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তার ঠিক 2 বছর পরে শশাঙ্কের স্ত্রীপুত্র কন্যা সহ 6 জন মানুষকে হত্যা করে চুনের ড্রামের মধ্যে লুকিয়ে রাখে। শশাঙ্কের নিখোঁজ হওয়ার পর খুনের আসামির জামিন মঞ্জুর না করলে এ অসহায় পরিবারটি হয়তো বেঁচে যেতে পারত। এই 6টি নিরীহ মানুষকে এমন অসহায়ভাবে হত্যা করা হলো, তা আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের অকর্মণ্যতা কত দূর অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিল। এই লজ্জা, এই অপমান, এই গ্লানি প্রশাসন কি করে ঢাকা দেবে, তার জবাব অন্তত আমাদের জানা নেই। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত আবেগে এই নিহত পরিবারটির স্মৃতি রক্ষার্থে এগিয়ে এসেছে। এটাকে আমরা একটি শুভ লক্ষণ মনে করি। আমরা কি করতে পারি তার আহমদ বলছেন, এই হত্যা রোধ করা যেত যদি, সেটাই হতো সবচেয়ে ভালো। স্মৃতি স্তম্ভ প্রতিষ্ঠার কর্মটিকে আমরা মন্দের ভালো বলে গ্রহণ করছি, তথাপি এর যে একটি ইতিবাচক দিক রয়েছে তা আমরা অস্বীকার করতে পারি না।
এই স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠার উদ্যোগের মধ্য দিয়েই একটা বিষয় বেরিয়ে এসেছে, আমাদের জনগণ সাম্প্রদায়িক নন। তাদেরকে নানা স্বার্থান্বেষী মহল নানা কায়দা কানুন করে সাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। এই স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রমাণিত হলো আমাদের সমাজের শুভ শক্তি এই পরিস্থিতিতেও সম্পূর্ণ সক্রিয়তা হারিয়ে বসেনি। লোভ, ঘৃণা, হিংসা এবং নৃশংসতার ভেতর থেকেও মানবতা বোধের ফুল ফুটিয়ে তুলতে পারে। নেদারাবাদ গ্রামে যে স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা হতে যাচ্ছে তা শুধু ওই ক্ষুদ্র গ্রামটির সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক নয়, গোটা দেশের সামনে তা একটি অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠার দাবি রাখে। আমি পুরো সম্পাদকতায় পড়লাম, আপনাদের একটু সময় নিয়েও এই জন্য বললাম যে কোনো লেখার আংশিক উদ্ধৃতি দেওয়া বড় কঠিন এবং সেটা লেখকের প্রতি অবিচার হবে। এ থেকে আমি বলছি আমাদের কি করণীয় হচ্ছে, আমরা যদি হত্যাগুলি রোধ করতে পারতাম, এই গত 1 বছরে যে হত্যাকাণ্ড আমাদের দেশে হয়েছে সেটাই সবচেয়ে ভালো হতো। এখন আমাদের হাতে আছে মন্দের ভালো, কিন্তু মন্দের ভালোটি আমরা যদি সেই স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারি, এই স্মৃতিস্তম্ভ শুধু ইটের স্মৃতিস্তম্ভ নয়, নিশ্চয়ই এটা বলে দেওয়ার অপেক্ষা নাই, আমরা যদি বুঝতে পারি সাম্প্রদায়িকতার উৎপত্তি কোথায়, অন্যায় আচরণের মধ্যে, অন্যায় বোধের মধ্যে, তাহলে আমরা একটা স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারবো ন্যায়ের পক্ষে। আমি এই কথাটা এই জন্য জোর করে বলছি, আমাদের বাংলাদেশ তৈরি হয়েছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। বলুন 1971 সনের আগে বছর যে ভোট হলো, বাংলাদেশের লোকজন ভোট দিল সম্মিলিতভাবেই, সেই ভোটের ফলাফল তারা ভোট করতে পারলো না। শেখ সাহেবের সেই বিখ্যাত বক্তৃতার কথা অনেকের মনে আছে, 7ই মার্চের ভাষণগুলিকে, 1954 সনে নির্বাচনে যেতেও আমরা ক্ষমতায় বসতে পারিনি, 1970 সনে তারই পুনরাবৃত্তি হলো। শেষ পর্যন্ত পাকিস্তানের রায় কিন্তু মানুষের রায়কে নাকচ করার জন্য সামরিক কায়দায় আক্রমণ করলো। তারা ছুতা দিল যে বাঙালিরা বিহারীদের আক্রমণ করেছে, তাই আমরা তাদের জানমাল, পাকিস্তানিদের জীবন নিরাপদ নয়, তাই আমরা আক্রমণ করেছি। এটা তাদের ছুতা হলো। সারা পৃথিবীতে একটি মানুষও পাওয়া যাবে কিনা সন্দেহ, যারা এটা বিশ্বাস করেছে। যাই হোক, এই কারণে বাংলাদেশের মানুষ যে লড়াই করেছে সেটা কিন্তু দেখেন, ভোটাধিকার করেও বাংলাদেশ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, তাকে সশস্ত্র সংগ্রাম করতে হয়েছে। এই জন্য আন্দোলন যখন আরেকটা পর্যায়ে যায় তখন আপনার ভোটাধিকার কাজ করে না। তখনও যদি আপনারা জানেন 71 সনে খন্দকার মোশতাক এবং অন্যান্যরা বলছিলেন কি আলোচনা করা যায় না, বঙ্গবন্ধুর মুক্তির বিনিময়ে কলকাতার আমেরিকান দূতাবাসে আলোচনা হয়েছিল যে আমরা আবার, তারপরে কি শেখ সাহেবকে যখন ছেড়ে দিচ্ছেন, আমি বলছি 72 সনের গোড়ার দিকে, ভুট্টো কানে কানে নাকি বলেছিল আবার একটা কনফেডারেশন করা যায় না, কিন্তু ভুট্টো বুঝতে পারছে না এটা শেখ সাহেবের ক্ষমতার মধ্যেও নেই। এমনকি 1971 গোড়ায় 7ই মার্চে শেখ সাহেব যে ভাষণ দিয়েছিলেন, তখন শেখ সাহেবের ক্ষমতায় আর ছিল না, এই দেশকে স্বাধীন না করে কোনো উপায় ছিল না। আমি কথাটা এইভাবে বলতে চাই যে ভোটাধিকার নয়, সশস্ত্র সংগ্রাম নয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের জন্য, তার বিভিন্ন রূপ বিভিন্ন সময় নিয়েছে। এই জন্যই 1971 সনের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষককে এটা নিয়ে একটা কৃত্রিম তর্ক আছে, আমি সেই বিষয়ে একটা মন্তব্য করি। জিয়াউর রহমান সাহেব তখন পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং যেভাবেই হোক তিনি চট্টগ্রামে তখন 8ম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন, তিনি সংগ্রামে অংশ নিয়েছেন। এবং তিনি যদি কোনো কাজ বলে থাকেন সেটা বলে কি রেডিওতে যেমন রিলে করে সেরকম তিনি রিলে স্পিচ দিয়েছেন। সেইটা বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষণা কিনা আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু আমরা যখন দেখলাম, এই জন্য এই ঐতিহাসিক অনপনেয় অকৃতিত্ব আওয়ামী লীগকে নিতে হবে যে তারা সরকার গঠন করার জন্য তাদেরকে অপেক্ষা করতে যে 17 এপ্রিল পর্যন্ত। 10 এপ্রিল বাংলাদেশ সরকারের নামে একটা ঘোষণা প্রচার হয়েছিল। এটা হচ্ছে প্রথম লিখিত দলিল যে বাংলাদেশ কেন আমরা পাকিস্তানের সাথে লড়াই করতেছি সেটা ব্যাখ্যা করার জন্য 10 এপ্রিল, এটা আছে আমাদের সংবিধানের সাথে যুক্ত আছে। এখন এই যে 15 সংশোধনের পরে যে সংবিধানের সরকারি প্রিন্ট আছে তাতেও এটা পাবেন, দূরে যেতে হবে না, আর্কাইভে যেতে হবে না। বলা হয়েছে কি পাকিস্তানের সাথে আমরা অনেক চেষ্টা করেছি একসাথে থাকার, ন্যায়ের মধ্যে থাকার, কিন্তু শেষ পর্যন্ত পারা গেল না, তারা আমাদের আক্রমণ করলো। কি আক্রমণ করে কি করলো, আমরা কেন লড়ছি, 3টা কথা বলেছে ওখানে। আমরা লড়ছি সাম্যের জন্যে, আমরা লড়ছি মানবিক মর্যাদার জন্য, আমরা লড়ছি সামাজিক সুবিচারের জন্য, এই 3টা শব্দ আছে ওখানে। পরে আমরা এগুলিকে বলেছি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। 1971-এর 10 এপ্রিল এবং 17 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাগুলো হয়েছে তাতে এই 3টা কথা পরিষ্কার আছে। আমি এই জন্য ওইটাতে গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল ন্যায়, সাম্য, সুবিচারের জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত 42 বছরে কি হয়েছে আমি আগেই বলেছি। আমাদের বন্ধু কামরুল হাসান বাদলের লেখায় অনেক জিনিসের আলোচনা উনি করতে পারেন না সময়ের অভাবে, যদি করতেন অথবা তার জায়গায় যদি আমি হতাম আমি আরো যোগ করতাম। আমাদের 52 সনের সেই অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তা চেতনায় ফিরে যেতে হবে, এটা অত্যন্ত ন্যায্য প্রস্তাব, কিন্তু তার আগে আমরা সবিনয়ে কথা জিজ্ঞেস করতে কি পারি না?
ওখান থেকে যদি আমরা সরে আসি, কেন সরে এসেছি, কি কি ঘটনা ঘটেছে এখানে, উনি যে বিবরণগুলো দিলেন লাল পিঁপড়ে কালো পিঁপড়ে, সেগুলো কোনো বইতে লেখা থাকবে না থাকুক, সমাজে আমরা পিঁপড়েগুলো দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি এই কথা জিজ্ঞেস করেছি কেন আমরা সরে গেলাম? কারণ ধর্মের দোহাই 1947 থেকে 71 পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মের দোহাইকে তখন উপেক্ষা করে কেন একাত্তা হয়ে বাংলাদেশের অধিকারের জন্য লড়েছিল। আর আজকে 42 বছর পরে সেই মানুষের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ কেন এটা শুনতে চাচ্ছে না? তাহলে পরিবর্তনটা কি হয়েছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে, ধরেন একটা কথাই উদাহরণস্বরূপ বলছি, আমিও সব কথা বলতে পারবো না, আপনি একটা কথা তুলেছেন, আমরা পাহাড়িদের জাতীয়তা নিয়ে কিছুটা আমরা ভুল করেছি। আমি মনে করি এটা যত দ্রুত আমরা উপলব্ধি করি ততই তো ভালো। ভুল করেছি কোথায়? আমরা যদি তাদেরকেও, আমাদের রাষ্ট্র যেমন ধর্ম নিরপেক্ষ হবে, ধরুন তর্কের ক্ষেত্রে বলি আমাদের রাষ্ট্র তেমন জাতি নিরপেক্ষ হোক, এখন সেটা হয়তো আমরা কিছুটা কাজে করছি, কিন্তু কথা এখনো আদিবাসী বলা যাবে কি যাবে না এটা নিয়ে সংবিধানে যে সংশোধন হয়েছে এখানেও বিতর্ক আছে। আমাদের সমাজে বিতর্কগুলি বন্ধ করে দিলে আমাদের রাষ্ট্রের বেশি সমূহ কল্যাণ হবে তা নয়, বিতর্ক চলতে হবে, আমাদের মানুষই ঠিক করবে কোনটা আমাদের জাতির পথ হবে। আমি এই জন্য এখন আমাদের বাংলাদেশ রাষ্ট্র যে তৈরি হচ্ছে এর চ্যালেঞ্জটা কি, এর গন্তব্যটা কোথায়, আমরা এই কথা আমাদের প্রাণ ধরে খুঁজতে হবে, তর্কটা কোথায়। আমি যে এখন যে নতুন করে তর্ক করা হচ্ছে বাংলাদেশের প্রধান পরিচয় হবে এটা বাঙালি কথাটা মানে বলা হচ্ছে, আবার ওদিকে বলা হচ্ছে এটা কি মুসলিম রাষ্ট্র হবে। এই কথা 1975-এর পরে উঠেছে এটা মুসলিম বাংলা হবে কিনা, অর্থাৎ পাকিস্তান আমলে যে আইডিয়াটাকে আমরা এক ধরনের মনে করেছিলাম ইতিহাসের সামগ্রী হয়েছে সেটাকে আবার সামনে নিয়ে আসা হলো। এই জিনিসগুলো বোঝার জন্য পরিস্থিতিতে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা একটু করে দেখি। পরিস্থিতির পরিবর্তনটা দেখার জন্য আমি আবারও আপনাদের বলবো, আমাদের দেশের বলে জ্ঞেয় যোগী ভিক পায় না। আহমদ মুস্তফা সাহেব ছিলেন এমন একজন লোক যাকে আমাদের দেশ তার জীবনকালে যথেষ্ট সম্মান করেননি। তিনি মারা গেছেন আজ প্রায় 12 বছর হয়ে গেছে, কিন্তু তার চিন্তাধারার যে সৃষ্টিশীলতা, তার যে অনেক দূরে দেখতে পারার ক্ষমতা, সেটা আমি বলবো তার সাথে তুলনা করার মতো দ্বিতীয় একটি লোক আমি এই ভূ বাংলাদেশে অন্তত আমি দেখি না, আমার চোখ অন্ধ। হতে পারে যে আমি তার হতে কাছে ছিলাম বলে হয়তো অন্য সূর্যের কাছে থাকলে চোখ জ্বলসে যায়, আরো লোক হয়তো আছে, আমি তার একটা লেখার সাথে আপনাদের একটু সামান্য পরিচয় করিয়ে দেবো। সেখানে উনি বলছেন যে আমাদের ভবিষ্যৎ দেখতে পারতে হবে। তার একটা উদ্ধৃতি আছে 1972 সনে তার বয়স যখন আমার যেখানে যে বয়স তার অর্ধেক, সেই সময় উনি 27-28 বছর বয়সে একটা বই লিখেছিলেন বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস। সেখানে উনি বলছেন সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন, এই যে বাচ্চা ছেলে ইচ্ছের পাকার মতো কথা বলে, কিন্তু উনি বলছেন আমি বলবো সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। আগামী 200 বছর বাংলাদেশ রাষ্ট্র টিকে থাকবে কিনা 200 বছরে, সেটা উত্তরের জন্য আমাদের কয়েকটা প্রশ্ন উত্তর দিতে হবে। বাংলাদেশকে হতে হবে ন্যায় ভিত্তিক রাষ্ট্র। ওই শিবাজীর রাষ্ট্রের মতো যদি ডাকাতি করি, যদি আমি একটা ডাকাত দলের সর্দার হই, আমি রাষ্ট্রনায়ক হতে পারবো না। বর্তমানে যদি বলি, আমি কোনো বিশেষ দলের নাম না নিয়ে বলতে চাচ্ছি, বাংলাদেশে যে অ্যাকিউমুলেশন রেজিম বলে ইংরেজিতে, ধন সম্পদ সঞ্চয়ের যে পদ্ধতি শুরু হয়েছে, কার্ল মার্কসের ভাষায় এগুলো আদিম সঞ্চয়, যার মধ্যে আইনের কোনো বালাই নাই, কোনো তোয়াক্কা নেই। এই অবস্থায় ন্যায় বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। তবু আমি বলবো সমাজের সামাজিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ একরকম নয়। এই জন্য পার্থক্যটা হচ্ছে, আমি আপাতত শুধু রাজনৈতিক স্বার্থের কথা বলছি। রাজনৈতিক স্বার্থ কি? বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিচার টিকে থাকতে চায়। উদাহরণ দিয়ে বলি, 1971-এর মুক্তিযুদ্ধের সময় অনেকে মনে করেছিলেন আমরা এখন স্বাধীন হয়েছি, জিন্নার দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে। কথা ঠিক আছে, তাহলে আমরা কোন জাতি? দ্বিজাতি তত্ত্ব না হলে কি আবার আমরা ভারতবর্ষের সাথে এক জাতি হয়ে যাব? এটাই কংগ্রেসের দাবি ছিল, যে কারণে 47 সনের আন্দোলনগুলি হয়েছিল। আসল সত্যটা আহমদ মুস্তফার মতে যে ভারতবর্ষ ছিল বহু জাতির একটি উপমহাদেশ, ইউরোপের মতো একটি মহাদেশ, আয়তনও প্রায় ইউরোপের সমান। এইখানে নানা জাতির স্বার্থকে সমন্বয় করে একটা যুক্তরাষ্ট্রীয় সরকার গড়ে তোলা দরকার। এটা তৎকালে অনেকেই বলেছিল, এমনকি প্রথম দিকে মুসলিম লীগ এই কথাই বলেছিল, কিন্তু শেষের দিকে কংগ্রেস বলছে না, ভারত এক জাতি, এক জাতি এবং এক জাতি। সেই কারণেই আমি অনেক লম্বা কথাটা শর্ট করে বলছি হলো, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিন্নার দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে, সে বিষয়ে সন্দেহ নাই। হিন্দু মুসলিম দুটো আলাদা জাতি নয়, এটা বাংলাদেশ প্রথম দেখালো ভারতবর্ষে। বাংলাদেশে হিন্দু মুসলিম মিলিত হয়ে পাকিস্তানকে পরাজিত করেছে, সুতরাং আমরা বাঙালি একটা জাতি হয়েছি। এটা দেখে যদি কাশ্মীরিরা অনুপ্রাণিত হয় বা অহমিয়ারা যদি অনুপ্রাণিত হয় নৈতিকভাবে, আমি তাদের কাছে আপনাকে 100 ট্রাক অস্ত্র পাঠাতে বলছি না, সেটা তাদের ব্যাপার, তাহলে আপনি কেন সেটাকে ইতিহাসের দিক থেকে স্বীকার করবেন না? অর্থাৎ ভারতবর্ষ যখন বহু রাষ্ট্রের, বহু জাতির একটি রাষ্ট্র, সেখানে নানা জাতির অধিকারের ভিত্তিতে একটা কেন্দ্রীয় রাষ্ট্র যদি হতো, আজকে চীন যেমন একটা রাষ্ট্র আছে, তার মধ্যে চীনের মধ্যে যেমন তাইওয়ান আলাদা আছে, সেটা রাজনৈতিক কারণে। কোরিয়া বিভক্ত আছে, জার্মানি বিভক্ত ছিল, এক হয়েছে,
কিন্তু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বিভক্তিটা ঠিক সেটা নয়। বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ, আমরা আলাদা হয়েছি। পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের অংশ আছে, সে আলাদা হতে চায় কিনা সেটা তার ব্যাপার, আপনি তারা বলতে পারেন না। তারপর সে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র থাকতে পারে, আপনার সাথে সে ঐক্যমত হতে পোষণ করতে পারে, সেটা তার ব্যাপার। এই জন্য আমি বলবো যারা এক রাষ্ট্র চায় সারা ভারতে, তাদের স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। তো উপমহাদেশে 2 রাষ্ট্রের জায়গায় 3 রাষ্ট্র হয়েছে, এটা আপনাদের বুঝতে হবে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিটা কি? এই ভিত্তিটা ধরেন কথা কথা বলে 2টা ভিত্তি হতে পারে। এই যেরকম আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আর একটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্র। তো যদি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ হয়, সে তো পাকিস্তানও ছিল, তাহলে উপমহাদেশের পূর্ব দিকে একটা পাকিস্তান, পশ্চিম দিকে আরেকটা পাকিস্তান, যদিও 2টা স্বাধীন, এই তো হচ্ছে। কিন্তু বাংলাদেশকে এই জন্যই হয়েছিল না, বাংলাদেশ কিন্তু ওই আদর্শকে নাকচ করে হয়েছিল। আচ্ছা, তার আরেকটা কি হতে পারতো? বাংলাদেশে এক জাতি হইয়া ভারতের সাথে এক হয়ে গেল, সেটা তো বাংলাদেশ অপশন করেনি, চায়নি, কেউ চেয়েছে এমন কথা আমরা শুনিনি। তাহলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র থাকতে চায়, অথচ সে সাম্প্রদায়িক থাকতে চায় না, এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। এটা একটা পুলসিরাতের পুল, ওতে চিকন, আপনার একটা চুলের উপর দিয়ে হাঁটতে হবে। তাহলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জগুলো কি? আচ্ছা, চ্যালেঞ্জ হচ্ছে 2 ধরনের আমাদের। এখন একদল লোক বলতে চাচ্ছেন যে বাংলাদেশের 88 জন বা 91 জন মূলক মুসলমান, সুতরাং মুসলমান রাষ্ট্রগুলোর অসুবিধা কি? তাদের যুক্তিটা আপনি শুনবেন। আমি যে অসুবিধা একটাই আছে, যদি বাংলাদেশের সকল মুসলমান মিলে একটা রাষ্ট্র হয়, তাহলে আপনি কিসের ভিত্তিতে করছেন? ইসলামের ভিত্তিতে। খুব ভালো কথা। তাহলে পাকিস্তানের সাথে আবার এক হচ্ছেন না কেন? সে কথা কড়াকড়ি বলেন, ওরাও তো মুসলমান। আচ্ছা, দুনিয়াতে যত মুসলমান আছে তাদের রাষ্ট্র সংখ্যা কত আমি জানি না, 40, 60, কেউ বলে 60, কেউ বলে 40। আর আপনি রাষ্ট্র কাকে গণ্য করেন তার উপর নির্ভর করে। ধরেন 60টা রাষ্ট্র আছে ওআইসির সদস্য, তা আপনি সবার সাথে একটা রাষ্ট্র করছেন না কেন? আর তার বিপরীতে আমরা বলি জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। তো সব মানুষ জাতি মিলে একটা রাষ্ট্র হয় না কেন? এগুলো হচ্ছে মুদ্রা কথা। আপনি বলছেন এগুলি পুরনো কথা, আপনার নতুন করে বলছেন না। বলছি এর জন্য যে জাতিসংঘ বলে একটা বস্তু আছে, জানেন, সবাই জাতিসংঘ সদস্য হতে বাধ্য নয়। যেমন সুইজারল্যান্ড একটা বিরাট দেশ, যেখানে সবাই গিয়ে আমরা বলি সে জাতিসংঘ সদস্য হয়নি। এমনকি জাতিসংঘের সদস্য পদও কাউকে বাধ্যতামূলক করা যাবে না, অথচ আপনি ইচ্ছা করলে জাতিসংঘ সদস্য পদ হতে পারবেন। আমি বলছি দুনিয়ার সব মানুষ মিলে একটি রাষ্ট্র যেমন হয়নি, মানব জাতি এক হওয়া সত্ত্বেও, অনুরূপ দুনিয়ার সব মুসলমান মিলে এক রাষ্ট্র হয়নি। সব খ্রিস্টান মিলে এক রাষ্ট্র হয়েছে। হ্যাঁ, এক সময় বলা হতো ইউরোপকে বলা হতো খ্রিস্টানডম, খ্রিস্টান সাম্রাজ্য। কখন আমাদের কি করণীয় হবে, আমি কথা গুছিয়ে আনছি। এখন আমাদের করণীয় কি? আমি তো আমস্তাফার রেফারেন্স দিলাম, এখন আমি একটু ইউরোপের রেফারেন্স দিই, কারণ সবকিছু তো আমরা ইউরোপ থেকেই বিসমিল্লাহ করি। আল্লাহ নিশ্চয়ই ইউরোপকে পছন্দ করেন, নাহলে আল্লাহ ইউরোপকে সমৃদ্ধি দিলেন কেন? হ্যাঁ, এবং কি সমৃদ্ধি দিলেন? তারা আমেরিকা গেলেন সবার আগে। ভারতীয়রা কেন জাহাজ নির্মাণ করে আমেরিকা যেতে পারেনি? আমেরিকা দূরের কথা, আফ্রিকা যেতে পারেনি। চীনের জাহাজ নাকি আফ্রিকা পর্যন্ত এসেছিল, এরকম গুজবে প্রকাশ। কিন্তু ইউরোপীয়রা গেল, এর পরিণতিতে দেখলো কি ইউরোপীয়দের কি লাভ হলো বা কি লোকসান হলো খেয়াল করেছেন? এর আগে মনে করা হতো পৃথিবীর কেন্দ্র হচ্ছে ভূমধ্য সাগর। এর নামই ভূমধ্য সাগর, মেডিটেরেনিয়ান। টিরেন মানে হচ্ছে মাটি, মেডি মানে মাঝখানে, মেডিটেরেনিয়ান মানে ভূমধ্য, পৃথিবীর মধ্য। পৃথিবীকে চ্যাপ্টা মনে করা হতো। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল সন্দেহ করেছিলেন পৃথিবীর চ্যাপ্টা কিনা, কিন্তু প্রমাণ করতে পারেননি। কাজে ইউরোপের লোকেরা সারা মধ্যযুগ, যখন খ্রিস্টানদের 1000 বছর সাম্রাজ্য চলছে, রোমান সাম্রাজ্য এবং তারপর সাম্রাজ্য, পৃথিবীর চ্যাপ্টাই ছিল, এবং ইউরোপ ছিল মোটামুটি পৃথিবী, ইউরোপ ঠিক না, দক্ষিণ ইউরোপ এবং আফ্রিকার উত্তর মাথায় কেন্দ্র। কিন্তু আমেরিকা আবিষ্কারের ফলে তাদের একটা মহাভুল হলো। প্রথমে আমেরিকাকে তারা মনে করেছিল ইন্ডিয়া, তাই এখনো ওয়েস্ট ইন্ডিজ বলে, যেখান থেকে আমাদের ভালো ক্রিকেট খেলোয়াড়রা আসেন। কিন্তু পরে দেখা গেল কি, আমরা যেহেতু ওয়েস্ট ইন্ডিজ, তাই ভারতের নাম হলো ইস্ট ইন্ডিজ। বাংলাদেশে যখন বাণিজ্য করতে এসেছিল, এই কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা মুখস্থ করি না স্কুলে ইস্ট কেন, ওইটাকে ওয়েস্ট ধরে এটাকে ইস্ট ধরা হতো। শুধু ইন্ডিয়া কোম্পানি বললে হইতো। ডাচরা কোম্পানি করেছে, ফ্রেঞ্চরা কোম্পানি করেছে, ইংলিশরা কোম্পানি করেছে, সবগুলির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই জন্যই। কিন্তু ইন্ডিয়া ইউরোপের মধ্যে বলে কি, ইউরোপের, আমি একটা অশ্লীল কথাই বলি, বলে ইউরোপের পাছায় একটা বাস দিয়ে দিয়েছে। সেটা কি? ইউরোপ বুঝতে পারছে সে আর পৃথিবীর কেন্দ্র নয়, পৃথিবী তো বড়, তাহলে আমি কেন্দ্র হই কিভাবে? The discovery of America was a proof that the world was not Eurocentric. এটা প্রথম আঘাত। যদি না হয় তাহলে পৃথিবী যে চ্যাপ্টা সেটা ভেঙে পড়ছে, পৃথিবী গোল গোল মনে হচ্ছে। তারপরে কি বৈজ্ঞানিকরা দেখলে তখন ছাপাখানা শুরু হলো। এটা ইউরোপেই ঘটনা ঘটলো। কলম্বাসের আমেরিকায় পৌঁছার অন্তত 40 বছর আগে ছাপাখানা শুরু হয়েছে জার্মানিতে। ছাপাখানার ফলে দেখা যায় কি, এখন কিছু কিছু লোক বাইবেল অনুবাদ করা শুরু করলো, ল্যাটিন থেকে জার্মান ভাষা, ইংরেজি ভাষা। এর ফলেও ইউরোপের মানুষের মধ্যে একটা চিন্তা আসলো যে ইউরোপই পৃথিবীর কেন্দ্র নয়, এবং ধর্ম চিন্তায় শেষ চিন্তা নয়। দেখা গেল কি, সব আরো মানুষ বের হলো। আমরা শুধু সাধারণ একমাত্র মানুষ নয়, আফ্রিকা আছে, এশিয়া আছে, তার বাইরে আমেরিকার ধরনের মানুষ পাওয়া গেল। প্রথমে মানুষ সহজে গ্রহণ করেনি,
ধীরে ধীরে ইউরোপে একটা জিনিস বোঝা গেল, সারা খ্রিস্টানদের এক সাম্রাজ্য না করে ইংরেজরা বললো কি আমাদেরটা আমাদের রাজ্য হবে, এর নাম জাতীয়তাবাদ। ফরাসিরা বলে আমাদেরটা আমাদের রাজ্য হবে। এগুলি প্রথমে শুরু করলো পর্তুগিজ এবং স্প্যানিশরা, এবং পর্তুগিজ স্প্যানিশ থেকে প্রথম বিদ্রোহ করলো সপ্তদশ শতাব্দীতে। কারা? 16 শতাব্দীতে ডাচ। এখানে ডাচ বাংলা ব্যাংকে দেখি এই ডাচ বা ওলন্দাজ, ফরাসি ভাষা ওদেরকে ওলন্দাজ বলে, তাই আমরা ওলন্দাজ বলি। তাহলে ওলন্দাজদের বিদ্রোহ, ইংরেজদের বিদ্রোহ, ফরাসি বিপ্লব, রাশিয়ার বিপ্লব, চীনের বিপ্লব, কিন্তু পৃথিবীর গত 500 বছরের বিপ্লব আইসা আমাদের তুরস্কের বিপ্লব পর্যন্ত দেখেন। তুরস্ক উসমানিয়া সাম্রাজ্যকে, খেলাফতকে বাদ দিয়ে বলে তুর্কিরা তুর্কিদের জন্য, আরবরা বলে আমরা আরব জাতীয়তাবাদী। তাহলে এখন যদি আমরা দুনিয়ার সব মুসলমান এক হইতো, আরব আর তুর্কিরা এক থাকে না কেন? ইরান তো আমাদের পাশেই আছে, পাকিস্তান ইরানের সাথে সম্মুখ না করিয়া বাংলাদেশের দিকে চোখ দেয় কেন? এই সমস্ত কথা বলার ঐতিহাসিক কারণ হচ্ছে এই যে পৃথিবী বদলে গেছে, এবং সেটা হচ্ছে আমেরিকা আবিষ্কারের পর। পৃথিবীর কেন্দ্রে আর ইউরোপ নাই, পৃথিবী এখন গোল হয়ে গেছে, পৃথিবী আরেকটি গ্রহ নক্ষত্রের মতো, এটা মানুষ বুঝতে শুরু করেছে। সুতরাং ধর্ম আর রাষ্ট্রচিন্তার কেন্দ্রে নেই। খ্রিস্টান সাম্রাজ্য যেমন ভেঙে গেছে, মুসলমানদের যে ওসমানিয়া সাম্রাজ্য সেটাও ভেঙে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা ভাঙতে একটু দেরি করেছে। সেটা 20 শতাব্দীর শুরুতে সে মুস্তাফা কামালের সময় ভেঙেছে। এই মুস্তাফা কামাল যেমন তুরস্কে খেলাফত বিলুপ্ত করলেন, বললেন যে এখন আরবরা এটা প্রথমে চেয়েছে, আমরা তুর্কিদের সাথে থাকতে চাই না, কারণ কি তুর্কিরা আমাদের উপনিবেশের মতো আচরণ করতেছে। পাকিস্তানিরা আমাদের এখানে যে আচরণ করেছে বলে আমরা বিদ্রোহ করে যুদ্ধ করেছি, তুর্কিরা মোটামুটি সেরকম আচরণই করেছে অনেক আরবদের সাথে। তাই আমাদের নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে যোগ দিয়েছিলেন না? কার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন? ব্রিটিশ সৈন্য হিসেবে তুর্কির বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ থেকে ফিরে এসে নজরুল ইসলাম বুঝলেন যে মুস্তাফা কামালের পথই আমাদের পথ। তখন নজরুল ইসলামকে কাফের ফতোয়া দিতে আমাদের মৌলবীদের বাধেনি। তারা বুঝতে পারে নাই গত 100 বছরে বাঙালি মুসলমানের সবচেয়ে বেশি উপকার যদি কেউ করে থাকেন সে হচ্ছে নজরুল ইসলাম। এটা আমার মতের কথা আমি বলছি। এবং বাঙালি মুসলমানের মধ্যে যে সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ কোনো লোক থাকে সেটা নজরুল ইসলাম। প্রত্যেক মানুষ নিজের ধর্মের প্রতি একটা পক্ষপাত করবে। আমি নিজের জেলার দিকে পক্ষপাত করি, আমি নিজের নামের প্রতি পক্ষপাত করি, এটা তো থাকবেই। কিন্তু আমি অন্যায় করি কিনা, অন্যের যে সুন্দর করে কামরুল হাসান বাদলের লেখায় আছে, নজরুল ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতার লেশ মাত্র পাওয়া যাবে না। নিখিল বাংলা এমন কোনো লেখক পাওয়া যাবে না, সম্ভবত একমাত্র মধুসূদনকে বাদ দিলে, যার মধ্যে এরকম অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ চেতনা আছে। ধর্মনিরপেক্ষ মানে মানব চেতনা অর্থে মধুসূদনের কথা বলছি, নজরুলের মধ্যে তাই আছে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, এই কথা বলার যে সাহস যার আছে, সেই নজরুল ইসলামকে পর্যন্ত অনেকেই মনে করে যে পাকিস্তান। নজরুল ইসলাম কিন্তু পাকিস্তান চান নাই, হাবিবুল্লাহ বাহার পাকিস্তান চেয়েছিলেন। কাজে পাকিস্তান চান আর না চান, তারা দুজন কিন্তু বন্ধু ছিলেন। আমি এই কথাগুলো থেকে বলতে চাই, আমাদের দেশের ভবিষ্যৎ কি এটা দেখতে হলে আমাদের পথ কোনটা? আমাদের পথ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নেতারাবাদ গ্রামের সেই পথ, আমাদের পথ হচ্ছে নজরুল ইসলামের পথ। এখন আমাদের দেশের সামনে কিছু পথ আছে, যার কোথায় যাবে আমরা জানি না, সেটা আমাদেরকে নিজেদের পথ নিজেদের করতে হবে। আমাদের সব কাজ যদি ব্রাহ্মণবাড়িয়াই করে দেয়, আমাদের সব কাজ যদি নজরুল ইসলামে করে দেয়, আমাদের জন্য বাকি রইল কি? সেই প্রশ্নটাই বলি আমি আহমদ সভার দিকে ফিরে যাই। আহমদ সভার একটা প্রবন্ধ আমি আপনাদের দেখাবো। আমাদের দেশের এই পরিপ্রেক্ষিতে ঢাকায় একটা পত্রিকা বের হয়, আপনারা দেখবেন, এটার নাম হচ্ছে সর্বজন। এটা এই যে গতকাল বেরিয়েছে, পরশুদিন বেরিয়েছে। সম্পাদক সাহেব এখানে আসছেন আমার সাথে, যে তার এটা শাহবাগ আন্দোলন বর্ষপূর্তির সঙ্গে সেখানে আহমদ সভার একটা লেখা তারা পুনরুদ্ধার করেছেন। এটা পত্রিকা থেকে 18ই ডিসেম্বর 1998 দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছিল। সেখানে আমাদের বর্তমান ক্রাইসিস সম্পর্কে আহমদ সাহেব আজ থেকে 14 বছর আগে কি বলেছিলেন, 16 বছর আগে, সেটা হচ্ছে এরকম। উনি বলছেন আমাদের সমস্যাটা কি? ভারত উপমহাদেশ, উনি বলছেন ইউরোপের মতো একটি বিশাল ভূখণ্ড, এখানে অনেকগুলো জাতিসত্তা রয়েছে। এক একটি জাতিসত্তার পরিচয় অন্যটার চাইতে আলাদা। প্রথমে মোগল শাসন, তারপরে ব্রিটিশ শাসনের সময়ে একটি একলগ্ন শাসিত এলাকা হিসেবে দীর্ঘকাল একসঙ্গে অবস্থান করার কারণে এই অঞ্চলে যে আধুনিক ভারতীয় রাষ্ট্রসত্তাটি বিবর্তনের মাধ্যমে বিকশিত হয়ে উঠেছে, সেটাকে জাতি রাষ্ট্র বলা ঠিক হবে না। কি বলতে হবে? অধিরাষ্ট্র বলাই সঙ্গত। এটা আমার বক্তব্য। অধিরাষ্ট্র কথাটা কি ইংরেজি অনুবাদ করবেন আপনারা, সেটা পড়া হবে। এটা মহারাষ্ট্র, এক রাষ্ট্র নয়। ভারতীয় ইতিহাসের মূল দ্বন্দ্ব যেটা, সেটা অধিরাষ্ট্রের দ্বন্দ্ব। এই অধিরাষ্ট্রের বাংলা অনুবাদ সম্ভবত হবে ফেডারেশন বা কনফেডারেশন, এই টাইপের। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বভারতীয় ক্ষেত্রে জাতি সত্তা সমূহের সর্বাঙ্গীন মুক্তির মাধ্যমে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের জন্ম কিন্তু একটা সাধারণ ঘটনা নয়, এটা অনেক পরে। ইউরোপে আমি বলছিলাম 16 শতাব্দীতে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরে যে জাতি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, যেটা সর্বশেষ ঘটনা তুরস্কের জাতি রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে হয়েছে। এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির লেনিন বলেছিলেন যে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, যেটা মেনে নিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট উইলসন প্রথম মহাযুদ্ধের পরে, যেটাকে উইলসনের 14 দফা বলা হয়। সেই সময় মূল বক্তব্য হচ্ছে কি, এখন প্রত্যেক রাষ্ট্রেরই জাতীয় রাষ্ট্র গঠনের অধিকার, প্রত্যেক জাতিরই জাতীয় রাষ্ট্র গঠনের
স্বাধীনতা আছে, কিন্তু একলা তো পারবেন না, তাহলে 2-3টা মিলে করেন। অথবা কারণ এই জন্য কুর্দিদের সমস্যার এখনো সমাধান হয়নি। ইতিহাসে বহু জাতি আছে যারা তাদের রাষ্ট্র এখন করতে পারেননি। কিন্তু নীতির দিক থেকে আমি বলছি, বাংলাদেশ হচ্ছে তারই একটা বাস্তবায়ন 1971 সালে হয়েছে, কিন্তু এর ফলাফল বা ফলাফল হচ্ছে এরকম। অবশ্যই বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিজয় সেই সম্ভাবনাটিকে ভারতীয় জাতিগোষ্ঠীগুলোর সামনে মূর্ত করে তুলেছে। কেউ বলতে পারে না আগামী ইতিহাসে কি পরিমাণ পালাবদল, কি পরিমাণ রূপান্তর, কি পরিমাণ ভাঙচুর সংঘটিত হবে। কম্পাসের কাঁটার মতো ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্রের দিকে যদি জাতির সকলের দৃষ্টি হেলে না থাকে, তাহলে চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ অর্জন করতে পারবে না। আমরা যে শব্দটা ব্যবহার করছেন জাতি রাষ্ট্র ভাষাভিত্তিক, যেটা আমাদের হয়েছে, এটাকে আমরা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বলছি। আচ্ছা, দেশ ভাগ করার যে অদ্ভুত হাবিবুল্লাহ বাহারের যে বইয়ের নাম নিয়েছে, সেটা যদি আপনার উল্টে দেখেন, হাবিবুল্লাহ বাহার রচনাবলিতে আছে, সেটা নাম পাকিস্তান। পাকিস্তানের মতো রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা একটা নয় 10টা ছিল। তাহলে আপনার তো প্রত্যেকটা, যদি হিন্দুর জন্য একটা রাষ্ট্র করতে হয়, তাহলে প্রত্যেকটা গ্রামকে ভাগ করতে হবে, হিন্দু হিন্দু নিতে হবে, তো কি লোক ট্রান্সফার করতে হবে। তাহলে হিন্দু মুসলমান 2 প্রধান জাতির জন্য যদি 2টা রাষ্ট্র হয়, তাহলে বৌদ্ধরা কেন বাদ যাবে, খ্রিস্টানরা বা বাদ যাবে কেন? তারা মিজোরামের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র চাইবে। তাহলে ওই নীতির ভিত্তিতে ভারতকে শত শত খণ্ডে বিভক্ত করতে হবে, সেটা তো সম্ভব নয়। তাহলে একসাথে থাকতে হবে। আমসা বলছেন উপরে যে কথাগুলো বলা হলো সেগুলো রাষ্ট্রের গন্তব্য বা ডেস্টিনির সঙ্গে সম্পর্কিত। রাষ্ট্র এবং জাতিকে অধিকাংশ সময়ে এক করে দেখা হয়, কিন্তু এটা সঙ্গত নয়। রাষ্ট্রের টিকে থাকার যেমন কতগুলো চ্যালেঞ্জ থাকে, তেমন কোন জাতি সুগঠিতভাবে বিকশিত হওয়ার পথেও কতিপয় চ্যালেঞ্জ বর্তমান থাকে। আমসা লিখছেন, আমার ধারণা বাংলাদেশি জাতির সুষ্ঠুভাবে বিকশিত হয়ে ওঠার মুখে প্রধান বাধাটি হলো ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটি সুষম সমন্বয়ের অভাব। কথাটা ভেবে দেখার মতো। এই পরের বাক্য নিয়ে ব্যাখ্যা করছেন, বাংলাদেশি জাতি গঠনের ক্ষেত্রে যদি ধর্মচিন্তাটি মুখ্য এবং প্রবল হয়ে দাঁড়ায়, তবে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী জাতিসমূহ, সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সকল সম্প্রদায় জাতির মূল ধারাস্রোতের মধ্যে নিজেদের অস্তিত্ব আর পরিচিতি সন্ধান করতে ব্যর্থ হবে।